দর্শন সারা দর্শন আর দর্শনে দর্শনে বেশ এ হলো বিংশ শতাব্দীর বেশ কোথায় অল ফিনিশ। কিন্তু ভাবি তোমার একটা কথা আমার মগজে কিছুতেই ঢুকছে না। কি কথা? তুই দর্শনকে বিষ বললে কেন? যে দর্শনে মানুষ হয় ভোগী না হয় রোগী, আচ্ছা হয় সংসারী না হয় বৈরাগী, সেই দর্শন বেশ নয়তো কি? এতক্ষণে বুঝেছি কিন্তু তুমি এমন বিষ ফুঁকলে যে বিষে আমার মামা খুনুর আর সে খুনের দায়ে বিকাশটা জেলে পচে মরছে। শশাঙ্ককে খুন করলাম আমি, আর তার দায় গিয়ে বললো মাওবাদীর মাথায়। বিকাশের বউটা ইজ্জত দিতে গেলাম সেই আমি, আর মার খেয়ে মরছে ওর বুড়ি মাটা। হতে যাবে তোমার কপাল ভালো ছিল তাই ঈশ্বর তোমাকে সেই যাত্রায় রক্ষা করলো। কিন্তু বিকাশ ব্যানার্জির অন্ধ বউটা রক্ষা পাবে না, রক্ষা পাবে না অরিন্দম চ্যাটার্জির বোন অনি। তুলে নিয়ে সব ফুকে দাও, ফুকে ফুকে করে বেহুশ করে দাও। তাই বলবো এই অরিন্দম চ্যাটার্জি আমার মামার সম্পত্তি আমাকে বেঁধে দেয়। ওরই লাডলি বোনটা, ওরই লাডলি বোনটা আমার গালে চোর হয়েছিল, তাই ওকে আমি আমার বেডে তুলে আনবই। তবু কাঁঠাল খাবে তুমি, আর আঠা পড়বে অন্যের মাথা। সে সারা সারা জীবন ধরে মুছতে থাকো। আর তুমি অরিন্দম চ্যাটার্জি সব্যসাচী রয় এবং আমার মামার সমস্ত সম্পত্তি নিয়ে সব পাওয়ার সিঁড়িতে উঠে যাবো সৌভাগ্যের স্বর্গে। আমি উঠবো আর সব সালা লাগবে, আর সব সালা লাগবে, আর সব সালা লাগবে। কিন্তু মাঝপথে ওই সিঁড়িটাকে যদি আমি ভেঙে দিই, তোদের মৃত্যুদূত। বিকাশ, হ্যাঁ বিকাশ, পুলিশের গাড়ি থেকে ফেরার হওয়া খুনি নাম্বার 1। আজ আমি তোদের একেবারে নিচে ফেলে দেবো। পারবি না। পারবি না, কারণ যারা উপরে ওঠে তাদের পা দুটো খুব মজবুত আর হাত দুটো খুব লম্বা। এ কথা রাবণও বলেছিল আর দুর্যোধনও বলেছিল। আমি রাবণও নই আর দুর্যোধনও নই, দুজনের পায়ের করে মারে মহাবীর পান বিংশ শতাব্দীর বেশ। আর সেই বিষ দিয়ে তোকে আজ এমন ভাবে ফুকে দেবো তুই সালা। এই বিকাশ ব্যানার্জি এত বোকা নয় যে পুলিশকে ফোন করে ডেকে এনে আমায় ধরে দিয়ে তোরা বেঁচে যাবি। বিকাশ, এতদিন সব বাজিতে তোরা জিতেছিস, কিন্তু আজকের বাজিটা আমি জিতবো। পুলিশ কিন্তু তোকে হন্যে কুকুরের মতো খুঁজছে। খুঁজলেও তোদের নামারা পর্যন্ত আমায় কেউ ধরতে পারবে না। বিকাশ ব্যানার্জি, জয় মহাবীর পাল। এই বিকাশ ব্যানার্জিকে সেদিন খুনি সাজিয়ে জেলে পাঠিয়েছিলি, কিন্তু আজ যে বিকাশ ব্যানার্জি তোদের সামনে দাঁড়িয়ে আছে তার রক্তে প্রতিহিংসার আগুন জ্বলছে, তাই আজ তোরা মরবি। মাইতি রে, বলো বিকাশটা বলে নাকি আজ আমাদের মরতে হবে। সালা মরতে দিবা স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন। তাকে তুমি এমন ভাবে ফুকে দাও। বল বল আমার স্ত্রী বন্দনা কোথায়? বল আমার স্ত্রী বন্দনা কোথায়? জানি কেন রে? আমরা কি তোর বউয়ের বিয়ে করে স্বামী? বাজে কথা বলবি না, তোর জিভটা আমি টেনে ছিঁড়ে নেবো। কেন আমার বসের জিপটা টেনে ছিঁড়ে দিবে কেন? আমার বস কি তার ওই জিপ দিয়ে তোমার বউয়ের যৌবন চেটেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি জানতে পেরেছি। আমার অবর্তমানে আমার স্ত্রীর ইজ্জত নষ্ট করার জন্য ওই মহাবীর আমার বাড়িতে গিয়েছিল। গিয়েছিলাম ফাঁকা মাঠে গোল দিতে, কিন্তু ভাই তুমি বিশ্বাস কর আমি সেখানে যাওয়ার আগে অন্য একটা ছেলে তাকে নিয়ে অনেক আগে পালিয়ে গেছে। বিকাশকে তার বউয়ের ঠিকানাটা বলে দে ভাই। ভেতরে কষ্ট পাচ্ছ, বলে দেবো, বলে দে কষ্ট পাচ্ছ। তাহলে শোনো শোনো বিকাশ, তোমার বউয়ের ঠিকানা। তোমার বউ এখন ওই দীপা দাসের বাড়িতে পুলিশ ইন্সপেক্টর ওম সেনের সাথে রাসলীলা করছে গো, রাসলীলা। ওম সেন, ওম সেন, ওম সেনকে আমি ছাড়বো না।
তৎক্ষণে ছুটে যাবো। যাও। আর গিয়ে যদি দেখি তোদের কথা সত্যি, তাহলে নিজের হাতকে আমি শেষ করব। ভালো। আর যদি তা না হয়, বিকাশ, তাহলে তোদের মতো এই কালের দুর্যোধন আর দুঃশাসনের রক্তে আমি আমার হাত দুটো রাঙিয়ে নেব। এ আমার চ্যালেঞ্জ। বন্ধ করো ওই হাসি, তোমরা বন্ধ করো। কেননা পিতৃসত্য রক্ষা করার জন্য রাম সে কবি বনবাসে চলে গেছে। আর এই বৃদ্ধ দশরথ তার পাপের প্রায়শ্চিত্ত করতে একটু একটু এগিয়ে চলেছে মৃত্যুর পথে। সে এবার মরবে। তার আগে তুমি আমার চোখের জল মুছে দাও সুকান্ত, ঘুচিয়ে দাও আমার জীবনের সব দুঃখ। যে নিজেই নিজের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে পথে পথে ঘুরছে, সে তোমার চোখের জল কি করে মুছবে? বেঈমান! এই দুনিয়াটা বেঈমান। ওই বেঈমানি কিন্তু আজ তোমার জীবনে পূজা সুকান্ত। ওই পূজায় আকাশের বুকে কিন্তু চাঁদ নেই, আকাশটা ভেঙে পড়েছে। মিথ্যে কথা, তুমি চাঁদকে লুকিয়ে রেখেছো, না হয় মেরে ফেলেছো। হ্যাঁ, আমি মেরে ফেলেছি, আমি খুনি। তুমি আমার কি করবে? আদালতে দাঁড় করাবে, ফাঁসির দড়িতে ঝোলাবে, যা ইচ্ছা তুমি তাই করো। আমি তাই করবো। দিদি! ছি! দিদি বলে ডাকতে তোমার লজ্জা করছে না সুকান্ত? যে বিশ্বাসে আমি আমার ছেলেকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, নিজের কোল শূন্য করে ভরিয়ে দিয়েছিলাম তোমার বুক, সেই ছেলেকে মেরে ফেলার পর তুমি আমাকে দিদি বলে ডাকছো। দিদি! পরের ছেলেকে স্নেহ আদর দিয়ে প্রতিপালন করার ক্ষমতা যদি না থাকে, তাহলে তাহলে হাত পেতে নিয়েছিলে কেন? জবাব দাও সুকান্ত, তুমি জবাব দাও। জবাব দেওয়ার মতো ভাষায় সুকান্ত সেন হারিয়ে ফেলেছে দিদি। তাই তাকে আর কোনো প্রশ্ন করো না, সে তোমার কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। কেন সুকান্ত, কেন? সেদিন দেবকীর ছেলে কৃষ্ণকে যশোদা যদি বড় করে ফিরিয়ে দিতে পারি, তাহলে তাহলে তুমি কেন পারবে না আমার ছেলেকে ফিরিয়ে দিতে? বলো সুকান্ত, বলো। আমার ছেলে বলবো বলবো দিদি, আজ আমি তোমাকে সব কথা বলবো। 25 বছর ধরে যাকে আমি বুকে চেপে মানুষ করেছিলাম, তাকে আমি মারিনি দিদি, সে আমাকে ছেড়ে চলে গেছে। কোথায় গেছে সুকান্ত? তুমি তার ফটো একটা আমাকে দাও, আমি ওই ফটো দেখে ওকে ঠিক খুঁজে নেব। তাকে তাকে তুমি চেনো দিদি? চিনি। হ্যাঁ, আমার বাড়িতে পুলিশের পোশাকে তুমি যাকে দেখেছিলে, সেই ওম হচ্ছে তোমার ছেলে। সুকান্ত, তুমি সত্যি বলছো? ওই ওম আমার ছেলে? হ্যাঁ দিদি, আমি সত্যি কথা বলছি, ওই ওমই হচ্ছে তোমার ছেলে। সুকান্ত! না না দিদি, আমি তোমাকে যা বলেছি সব ভুল বলেছি। ওই ওম হচ্ছে আমার ছেলে। হ্যাঁ, ওম হচ্ছে আমার ছেলে। আমি তোমাকে সব ভুল বলেছি দিদি, সব ভুল বলেছি। তোমার ওই ভুলটা আজ আমার জীবনে ফুল ফুটিয়েছে সুকান্ত। ওই ভুলের ফাঁদে পা না দিয়ে এই অভাগিনী যশোদা চলল তার গোপালের খোঁজে। দিদি! কে আমাকে বন্দনা বন্দনা বলে ডাকলো? তবে তবে কি বিকাশ? না 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 না, এ তো আমার মনের ভুল। এতদিনে হয়তো মহাবীর পাল আর পুলিশ ইন্সপেক্টর মিলে ওকে হয়তো ফাঁসির সাজা পাইয়ে দিয়েছে। ও আমাকে ছেড়ে চলে গেছে দূরে, বহু দূরে। কিন্তু কিন্তু আমার প্রতিপালক বন্ধুটি যতই বলুক যে বিকাশ পুলিশের গাড়ি থেকে পালিয়ে গিয়ে লুকোচুরি খেলছে, কিন্তু আমি তো জানি আমার সুখের দিনে শেষ আর দুঃখের দিনে ভীষণ লম্বা। তবু তবু ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। কার জন্য তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করতে গিয়ে হোঁচট পড়ে যাচ্ছিলে? কি হলো? অমন চোখে উঠে দূরে সরে গেলে কেন? কি হয়েছে তোমার বন্ধু? না না, মানে তোমার কণ্ঠস্বরটা তো একেবারে ওই পুলিশ ইন্সপেক্টরেরই মতো, তাই তো মনে পড়ে গেল তার সব কথা। তা বন্ধু, তুমি আমার স্বামীর কোনো খোঁজ পেলে? না না, তবে তুমি বিশ্বাস করো, ও যেখানে লুকিয়ে থাকো একদিন ওকে আমি খুঁজে বার করবই করব। আশার প্রদীপটা এমনি করে আর কতদিন জ্বালিয়ে রাখবে বন্ধু? ঈশ্বরের উপর ভরসা রাখো, উনি তোমার আশা
একদিন নিশ্চয়ই পূরণ করবে। আমার ঈশ্বর তো তুমিই বন্ধু, তোমার উপর ভরসা করেই তো আমি বসে আছি। তোমার ভরসার কতটুকু সুফল নিতে পারবো সেটা আমি জানি না, তবে তোমার দৃষ্টি ফিরে দেওয়ার জন্য চোখ অপারেশনের ডেটটা আজ আমি ফাইনাল করে এসেছি। ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করি 1 লক্ষ টাকাও জমা দিয়ে এসেছি। হ্যাঁ, তুমি কি করেছো বন্ধু? আর সেই সঙ্গে এনেছি এই দুটো শাখা আর 1 কৌটা সিঁদুর। তুমি কি করেছো বন্ধু? আমি তো তোমাকে এগুলো কোনোদিন নিয়ে আসতে বলিনি। বলি কি সব সময় সবকিছু আসে বন্ধু? তাহলে কেন তুমি এগুলো নিয়ে আসলে? অনেকদিন ধরে দেখছি তোমার দুটো হাত ফাঁকা। শাশুড়ির মারে আমার শাখা দুটো ভেঙে গেছে বন্ধু। শীতেতে সিঁদুরের চিহ্নটুকুও নেই। ও চলে যাওয়ার দিন থেকে আমি আর ওই সিঁদুর পরি না বন্ধু। কিন্তু তোমার স্বামী তো জীবিত। জানো বন্ধু, মাসি বলেছিলেন স্বামী থাকতে থাকতে যে স্ত্রী শাখা সিঁদুর পরে না তার স্বামীর নাকি অমঙ্গল হয়। তবু আমি ওই শাখা সিঁদুর পড়তে পারবো না বন্ধু। কেন পড়তে পারবে না বন্ধু? তোমার স্বামী তো জীবিত। যে শয়তানটা আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে আমাকে এই বেশে দেখতে চেয়েছে, সেই শয়তান পুলিশ ইন্সপেক্টর বেঁচে থাকতে থাকতে আমি ওই শাখা সিঁদুর পরবো না বন্ধু। যতদিন আমার এই হাত খালি থাকবে, যতদিন আমার এই মাথা খালি থাকবে, অভিশাপ দিয়ে যাব। আমার এই অভিশাপ দীর্ঘশ্বাস কি তাকে পড়বে না বন্ধু? নিশ্চয়ই পড়বে, নিশ্চয়ই পড়বে বন্ধু। তোমার অভিশাপ কোনোদিন ব্যর্থ হবে না। দেখবে ওই ইন্সপেক্টর চলে পুরো ছাই হয়ে যাবে ওই পুলিশ ইন্সপেক্টর। আর ওই অমানুষটার কথা নাই বা বললে ওকে তুমি ক্ষমা করে দিও বন্ধু। ওকে তুমি ক্ষমা করে দিও। ক্ষমা? তুমি আমাকে ওকে ক্ষমা করার কথা বলছো বন্ধু? হ্যাঁ, তুমি তো বলবে তুমি যে ঈশ্বর, তুমি যে দেবতা, কিন্তু আমি যে একটা রক্তে মাংসে গড়া নারী, আমি কি এসব সহ্য করতে পারি? আমিও যে পারছি না বন্ধু। জানো বন্ধু, তোমার ওই কথাগুলো শুনে আমার এখানে খুব যন্ত্রণা করছে। আমার এখানে খুব যন্ত্রণা করছে বন্ধু। সে তো করবে, কারণ তুমি যে আমার দুঃখে দুঃখী। তবু যে শয়তানটা আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে আমাকে যন্ত্রণা দিয়ে দিয়ে মারছে, সেই শয়তান পুলিশ ইন্সপেক্টর বেঁচে থাকতে থাকতে আমি ওই শাখা সিঁদুর কিছুতেই পরবো না বন্ধু। ওই শয়তানটা তো মানুষ নয়, ও একটা পরস্ত্রী কামুক জানো। তুমি চুপ করো বন্ধু, তুমি চুপ করো। কি হলো বন্ধু? বন্ধু হঠাৎ তুমি আমরা বড় খেতে পেয়েছি বন্ধু। দেখেছো, ওই শয়তানটার কথা বলতে গিয়ে আমি তো আসল কথাটাই বলতে ভুলে গেছি। হ্যাঁ গো বন্ধু, তুমি সেদিন পায়েসের কথা বলেছিলে না? জানো বন্ধু, তাই তো মাসি আজ আমাকে সব কিছু কিনে এনে দিয়েছিল। জানো, আজ আমি নিজের হাতে পায়েস রান্না করেছি। হ্যাঁ, তুমি এখানে একটু দাঁড়াও, আর আমি তোমার জন্য পায়েস নিয়ে আসছি। বন্ধু না খেয়ে যেও না কিন্তু। খাবো বন্ধু, তোমার হাতে পায়েস খাবো। আর তোমার দেওয়া অভিশাপ আমি একটু করে সহ্য করবো। ঈশ্বর, এই জীবন যন্ত্রণা থেকে কবে যে আমার মুক্তি হবে, নাকি সারা জীবন উপকার করি ওর মনের সামনে আমি দূর করতে পারবো না? এই অভিশপ্ত জীবন যন্ত্রণা নিয়ে কি আমাকে সারা জীবন বেঁচে থাকতে হবে? ঈশ্বর, এটাই কি তোমার ইচ্ছা নাকি তোমার পরিকল্পনা? কি পরিকল্পনার কথা বলছো বন্ধু?
বন্ধু বন্ধু ওই তোমার চোখ অপারেশনের ব্যাপারটা তো মাসিকে বলা হয়নি। তা মাসি কোথায় বন্ধু? মাসি 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 তো হসপিটালে হায়ার কাজ করতে গেছে। তা বন্ধু এবার তুমি পায়েসটা খেয়ে নাও তো। খাবো খাবো, তবে তবে তুমি যদি আমার কথাটা রাখো। বন্ধু না বন্ধু, এখন এখন পড়া দরকার নেই। যেদিন শুনবে ওই ইন্সপেক্টরটা মারা গেছে, বন্ধু সেদিনে তুমি এগুলো পড়ো বন্ধু, সেদিনে তুমি এগুলো পড়ো। কি হলো? না না বন্ধু, না হলে কিন্তু তবে আজ কিন্তু আমারও একটা কথা তোমাকে রাখতে হবে। কি কথা বন্ধু? আজ কিন্তু আমার হাতেই তোমাকে পায়েস খেতে হবে। শিওর বন্ধু বন্ধু, তুমি আমাকে খাইয়ে দাও। চলো চলো বন্ধু, আমার অনেকক্ষণ ধরে খেতে পেয়েছে। তুমি আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও বন্ধু, তুমি আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও। এতদিনে তুই একটা ভালো কাজ করলি, আমি খুশি। আর সেই খুশিতে তোদের দুজনকে আমি দুহাত তুলে আশীর্বাদ করছি। মাসি তুমি? মাসি? ও মাসি, হ্যাঁ। এতক্ষণ কোথায় ছিলে? হসপিটালে গিয়েছিলে না অন্য কোথাও গিয়েছিলে? আমি গোকুলে গিয়েছিলাম রে মা, স্বর্গের চাঁদ খুঁজতে। চাঁদ? ও মাসি, আজ তোমাকে বড্ড হাসি খুশি দেখাচ্ছে। বলো না মাসি, তোমার কি হয়েছে বলো না। না বাবা, তেমন কিছু হয়নি, তবে আজ আমার বড় আনন্দের দিন। আনন্দের দিন? বেশ, এই আনন্দের দিনে তুমি আমার বন্ধুর সঙ্গে গল্প করো, আর আমি তোমার জন্য পায়েস নিয়ে আসছি মাসি। না, আজ আমার ওসবের কোনো প্রয়োজন নেই। আজ আমার প্রয়োজন। কি হলো মাসি, তুমি আমার দিকে তাকিয়ে অমন করে কি দেখছো? দেখছি আগুনে আমের মুকুলে নরম কচি আমটা কেমন দুলছে, অগ্রায়ণে ধানের খেতে চড়ুই পাখিটা কেমন খুশির গান গাইছে। আমি সেটাই দেখছি, আর দেখছি তোর হাসি মাখা খুশির মুখ। হে মাসি, জানো আজ না আমি বড্ড খুশি। আর তোমার সঙ্গে এই বাড়িতে থাকার পর দিন থেকে তোমাকেও কিন্তু এত হাসি খুশি কোনোদিন দেখিনি। বলো না মাসি, তোমার কি হয়েছে বলো না। না বাবা, তেমন কিছু হয়নি, তবে আমাদের বাড়ির পেছনে ওই আমের গাছটা অনেক দিন হলো কোকিলের বাসাটা ভেঙে গেছে, কিন্তু নিজের ডিমগুলো কাকের বাসায় রেখে আসার দিন থেকে কোকিলের মুখের হাসিটা বন্ধ হয়ে গেছিল। কু কু করে সে যখন ডাকতো তখন আমার মনে হতো সে কাঁপছে, কিন্তু আজ তার ডাক শুনে মনে হচ্ছে সে হাসছে। আর হাসছে কেন জানি? কেন? ওই কাকের বাসা থেকে কোকিলের বাচ্চাটা আজ আকাশে উঠছে। সে তো উড়বে মাসি। কি বললি? মাসি? আচ্ছা, এর আগে তুই কাউকে মা বলে ডাকিস নি? ওই মা ডাকটা যে অনেকদিন আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে মাসি। কিন্তু ওই মাসি পিসি ওসবের চেয়ে মা ডাকটা খুব মিষ্টি রে খোকা। আমার অনেক দিনের ইচ্ছা কেউ আমাকে মা বলে ডাকো। ডাক না খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক না খোকা। কি হলো, ডাকবি না? বেশ, আমি চলেই যাচ্ছি। আর যাওয়ার সময় বলে যাচ্ছি, এই স্বার্থপর দুনিয়ায় কেউ আর কাউকে মা বলে ডাকবে না। এই শূন্য বুকটা ভরিয়ে দিতে এই পৃথিবীতে দয়া, মায়া, মমতা, বড়
না মা, আমি ডাকলাম আমি। তুই আমাকে মা বলে ডাকলি? ডাক্তার ডাক্তার খোকা, আর একবার তুই আমাকে মা বলে ডাক না। মা, এই শূন্য মুখটা ভরিয়ে দিতে এই আকাশ, এই বাতাস, এই মাটি, আর সবাই জানো, সবাই দেখো, সবাই শোনো, আজ আমি তোর মা হয়েছি, সত্যি সত্যি মা। মা, খোকা, মা গো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের আঁচল মায়ের স্নেহে কোথায় গেলে পাবে, মায়ের আঁচল মায়ের স্নেহে কোথায় গেলে পাবে, তোমার চরণে আমার জীবন। মা গো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মা গো আমার মা, আমি তোমারই খোকা। খোকা! নার্সিংহোম হসপিটাল যেখানেই নিয়ে যাও না কেন, এই মহামায়া আর উঠে ঘাস খেতে পারবে না। এতদিন বুদ্ধি করে যা সুখ ভোগ করেছিলাম, বিল্টুর ডানা কাটা ফিরিঙ্গি বউটা এসে আমার সব সুখের 12টা বাজিয়ে দিয়েছে। ওরে বাবা রে, আমাকে খেতেও দিচ্ছে না আর সম্মানও দিচ্ছে না। রাস্তার মেয়ে তো, শাশুড়ি বলে আমাকে মানছেই না। এই, কি বললি বিড়ি খাই বুড়ি? শালা আমি কিনা রাস্তার মেয়ে? না না বৌমা, ও কথা আমি তোমাকে বলিনি, আমি নিজেকে বলছিলাম। না 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 না, তুমি মিথ্যে বলছো, শালা মাপে মিলছে না। তুমি বিশ্বাস করো বৌমা, আমি সত্যি কথা বলছি। মিথ্যে কথা বললে আমি রাস্তার পড়ে মরবো, আমাকে সাপে কামড়াবে। থাক থাক, ওসব কথা এখন থাক। আর সকালে তুমি আমাকে বেডটি দিয়েছো। আমি তো চা গরম করে রেখেছি বৌমা। কেন, তুমি খাবে বলে? আমি চা খাই না বৌমা। বিড়ি খাও, খুব ভালো। এই বিড়ি খাই বুড়ি, আজ থেকে সেটাও খাওয়া চলবে না। বৌমা, আমি 1 থেকে 10 গুনবো, এর মধ্যে তুমি চা নিয়ে এসো। 1 2 3 4 5 6 7 8 9। চা এনেছি বৌমা। এনেছো, নিয়ে এসো। তা আমি আসার দিন থেকে যে নাচগুলো তোমাকে শিখেছিলাম, সেই নাচের মধ্যে একটা নাচ নেচে আজ তুমি আমায় পরীক্ষা দাও। এই দেখো বৌমা, আমি বুড়ি হয়ে গেছি, আগের বয়স কি আছে যে তোমার সঙ্গে আমি ঢেই ঢেই করে নাচবো? নাচবে, আলবাদ নাচবে, না হলে এই গরম চক আমি তোমার খুপড়িতে ঢেলে দেবো। বৌমা, আমাকে তো চেনো, তাই নাচো নাচো বলছি। নাও, ভালো করে কাপড়টা কোমরে জড়িয়ে নাও। নাও স্টার্ট। এই বুড়ি খাই বুড়ি, কি হচ্ছে এগুলো? আমি তোমাকে এরকম শিখেছিলাম। দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, 2 হাত পেছনে নাও। 1 2 3 স্টার্ট। নাচ নাচছো, তোমার এই নাচের কাছে মাধুরী দীক্ষিত হয়ে গেল। ভালো, খুব ভালো, এসবের অভ্যাস টাকা ভালো মাতাশ্রী।
তাতে ব্লাড প্রেশার, সুগার, বাত সব সেরে যাবে। তুমি মরার আগে পর্যন্ত ভালো থাকবে। ডার্লিং, বলো ডিয়ার। সকালে কি টিফিন করলে, মানে নাস্তা? না ডিয়ার, সকাল থেকে শুধু এক কাপ চা দিয়েছি, এই বিড়ি খাই বুড়ি। আই মাতাশ্রী, এ পর্যন্ত তুমি আমার ডার্লিংকে নাস্তা দাওনি কেন? আচ্ছা, আমি না তোমাকে কতবার বলেছি ডিমের পোচ করে দিতে? ডার্লিং, বলো ডিয়ার। এই সেদ্ধ ডিমটা তুমি খেয়ে নাও। বৌমা, ও বৌমা, বৌমা, ওই ডিমটা তুমি একাই খাবে? হ্যাঁ, আমি একাই খাবো। আরো 5-7টা ডিম আমি পোচ করে খেয়ে আসছি, তারপর আরো নাচতে হবে। কতটা যেন মনে থাকে, বিড়ি খাই ছুড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। বেশি বেশি আন্ডা খাও, না হলে তোমার স্বাস্থ্য ভেঙে যাবে। স্বাস্থ্যই যে সম্পদ, কথাটা মিথ্যে হয়ে যাবে। হায় রে বিল্টু, এ তুই কি বলছিস? নিজের স্ত্রীর স্বাস্থ্যের কথা ভাবছিস, কিন্তু আমি তো তোর মা। মা, সে কথা তো আমার মনে নেই। হ্যাঁ, মায়ের কথা তোর মনে নেই, কিন্তু কেন? কি করে থাকবে? কে কখন জন্ম দিয়েছে আমি দেখেছি নাকি? হ্যাঁ ভগবান, এ আমার কি ভাগ্য! কোন ভাগ্যে আমি তোর মতো সন্তানের জন্ম দিয়েছিলাম। এই বিল্টু, তোর বউ আমাকে উঠতে বসতে হেনস্থা করে, সব দেখেও তুই কিছু বলছিস না যে? কি বলবো? আমি তো দেখছি তুমি খুব ভালোই আছো, মোটা হয়ে গেছো। তাই বলেছি আমাকে এইভাবে খাটাবে তোর ওই সব খাই বউটা? মাই ওয়াইফ, আই মিন মিসেস ববি ব্যানার্জি। যাই হোক, আমিও কমতি না, আমি তোর ওই বউটাকে ছাড়বো না। তাহলে তুমি অকালে ফুটুডুম হয়ে যাবে। বিল্টু, তাই শোনো, তোমাকে একটা কথা বলি। বল। বৌদি তো আগে এখানেই ছিল। হ্যাঁ ছিল। তুমি যা বলতে সব কাজই করতে? মাঝে মাঝে। মাঝে মাঝে নয় মা, মাঝে মাঝে নয়, সব সময় করতো। মাথা আঁচড়ে দেওয়া থেকে হাত পা টিপে দেওয়া, খাওয়া দাওয়া, কাপড় কাচা, বাসন মাজা সব করতো মা, সব। তবু মহাবীর বলার কাছ থেকে টাকা নিয়ে তুমি তাকে খারাপ বললে, তাই তো সে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হলো। আজ ববি এসেছে মা, তাকেও তুমি খারাপ বলছো। খারাপই তো। তার আগে দাদাও তো এখানেই ছিল। ছিল। তুমি যা বলতে সে কাজই করতো। কিন্তু তুমি তাকে সতীনের ছেলে, সৎ ছেলে বলে বাড়ি ছাড়তে বাধ্য করলে, আর সে হয়ে গেল খারাপ। কিন্তু আজ তোমার এই জন্ম করা ছেলেটাকেও খারাপ বলছো। হ্যাঁ, খারাপই তো। তুই একেবারে যাচ্ছে তাই। এই জন্যই তো বলছি, জন্ম দিলে শুধু মা হওয়া যায় না। বিল্টু, একটা কথা আছে না, মা হওয়া কি মুখের কথা? বিল্টু, তুমি আমাকে খারাপ বলেছো, তুমি দাদাকে খারাপ বলেছো, তুমি বৌদিকে খারাপ বলেছো, তুমি ববিকে খারাপ বলেছো, কিন্তু আজ আমি বলছি এই পৃথিবীতে সব থেকে বেশি খারাপ কে জানো? তুমি। তুমি তুমি থু, থু, থু। আমার কথা শুনে যা। আমাকে খারাপ বলে তুই আমার মুখে থুতু দিয়ে চলে গেলি। তোর যে সতীনের ছেলে বিকাশ ঢের ভালো, তোর বউয়ের চেয়ে বন্দনা বৌমা ঢের সভ্য। ওরা যখন এখানে নেই, তখন আর আমি এখানে থাকবো না, আর আমি এখানে থাকবো না। আমি কাছে চলে যাব, কাছে। মা, বাবা, বোন, জন্মের পর থেকে আমি কাউকে দেখিনি, কারো স্নেহ আদর আমি পাইনি। থাকার মধ্যে আমার একজন দাদা আছে, সে আজ আমার কথা ভুলে গেছে। এখন সন্তান হারা বৃদ্ধ শ্বশুর আমার সুখের জন্য, আমার মুখে একটু হাসি দেখার জন্য আমি যা বলছি তাই শুনছি, কিন্তু আর কোনো দেখা নয়, আর কোনো কথা হওয়ারও নয়। কিন্তু ওমকে দেখার পর থেকে আমার অতীত যেন বারবার বলছে, দেখা যখন হলো তখন ভেঙে যাওয়া স্বপ্নটা আবার জোড়া লাগাবে না কেন? কিন্তু ওম কি আমাকে আগের মতো গ্রহণ করতে পারবে? এই যে ম্যাডাম, এই নিন আপনার ফাইল। এই তো নতুন ফাইল, পুরনো ফাইলটা? পুরনো ফাইলটা আপনার না, মানে তোমার কি দরকার? বাট ভাই, পুরনো ফাইলে সবকিছু বাদ হয়ে যাবে। নতুন প্রজেক্টের জন্য নতুন ড্রাফট, নতুন অ্যাডভান্স, নতুন ফাইলেরই প্রয়োজন। নতুন আশা, নতুন জীবন, নতুন সম্পর্ক। তোমার সেই অধ্যাত্মিক ফাইলটা এখন আমার কাছে পড়ে আছে, তার উপর আমি ধুলো ময়লা পড়তে দিই। তোমার সেই অধ্যাত্মিক ফাইলটাতে, তাতে তুমি নতুন করে লিখবে না? বলি, তোমার এই প্রশ্নের কি উত্তর দেবো আমি তো খুঁজে পাচ্ছি না। বলি, তুমি শুধু হ্যাঁ বলে দাও, ব্যাস সব ঠিক হয়ে যাবে। ওই সব হ্যাঁগুলো অনেকদিন আগে আমার জীবন থেকে না হয়ে গেছে। বলি, সেটা হওয়ার নয়,
সেটা কি হ্যাঁ ভাবার শক্তি আমার এই দুর্বল বুকে আর নেই অলি? কেন নেই? আজ আমি অরিন্দম চ্যাটার্জির বোন নই, আর তুমি সুকান্ত সেনের ছেলে নাও। আজ আমরা দুজনে নীল আকাশে ওরা মুক্ত বলা, আমাদের ভয় নেই, বাধা নেই, তবু তুমি না বলছো কেন? তোমার বর্তমান আর ভবিষ্যতের জন্য। ভবিষ্যতের জন্য আমি আমার অতীত আর বর্তমানকে ভুলে যাব। তুমি শুধু স্বীকৃতিটা দাও। অলির এই দেহ মন জুড়ে আছো তুমিও। ঈশ্বর যখন তোমাকে আমার কাছে পৌঁছে দিয়েছেন, তখন তুমি না বলো না। কি হলো, আমার জন্য তুমি এইটুকু করতে পারবে না? হলি, তোমার জন্য আমি চাকরি ছেড়েছি, বাড়ি ছেড়েছি, বাবার মুখের দিকেও তাকাইনি। একদিন যে স্বপ্নটা দেখি আমি খুব আনন্দিত হতাম, সেই স্বপ্নকে আজ আমি সার্থক করে তুলবো, সার্থক করে তুলবো। সত্যি বলছো? হ্যাঁ হলি, সত্যি সত্যি সত্যি। তোমার পরশে ইন্দ্রধনু সাতটি রং আমার সারা দেহে ছড়িয়ে পড়েছে, তাই মন বলছে আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলা 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 আমার হৃদয়। কে আমারে কি যে বলে, কে আমারে কি যে বলে, ভোলা 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 আমার তোমার আপন হাতের আমি তোকে বিশ্বাস করেছিলাম, চাকরি দিয়েছিলাম, এটাই কি তার প্রতিদান? আমাকে স্যার বলে ডাকতে তোর লজ্জা করছে না? আমার বাড়ির ইজ্জতে হাত দিয়ে আবার আমাকে স্যার বলে ডাকছিস? তোর কি মনে নেই এটা ব্রিগেডিয়ার সব্যসাচীর অফিস? আর তুই একটা সামান্য বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার ত্যাগের এই মূল্য দিবি? আমি তোকে নিজের মেয়ে ভেবেছিলাম, স্নেহ মায়া মমতা দিয়েছিলাম ভালো থাকার সুযোগ, এটাই কি তার প্রতিদান? কি শুনবো? তুই না অরিন্দমের বোন, এত বড় বংশের মেয়ে হয়ে এই ব্রিগেডিয়ার সব্যসাচীরের বৌমা হয়ে তুই এত নিচে নামতে পারলি? আজ তোকে দেখে বুঝতে পেরেছি, সব পাথরে রক্ত থাকলো তুই একটা কালো পাথর। আর তুই সেই পাথর কাটা কাঁচ, সেই কাঁচকে আজ আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। ওরে কে আছিস? আমার বন্দুক চালিয়ে থাক দাদি থাক। তোমার এই বন্দুকের ভয় আমাদের আর দেখিও না, কারণ তুমি তোমার এই রাজ্যের রাজা হলেও আমরা কিন্তু তোমার প্রজা নই। আপনার বৌমা ঠিক কথাই বলেছে ব্রিগেডিয়ার সব্যসাচী রয়। এতক্ষণ দাঁড়িয়ে আপনার অনেক কথা, অনেক ধমক সহ্য করেও আপনাকে কিন্তু সম্মান দিয়ে আসছিলাম, তাই বলে এই নয় আমাদের সবকিছু আপনার পায়ে সমর্পণ করতে হবে। ও ঠিকই বলেছে, ওর সঙ্গে আমিও বলছি। এতদিন আমি আপনাকে দেবতা বলে ভাবতাম, কিন্তু আজ বুঝতে পারছি আপনি দেবতা নন, আপনি একটা দানব। আর সেই দানব যখন আমাদের সবকিছু জেনে ফেলেছে তখন তোমরা ভুল করেছো, তার জন্য তোমাদের পানিশমেন্টের দরকার। পানিশমেন্ট? পানিশমেন্টটা কি জানো? ওরে তোদের দুজনকে ঘটা করে আমি আমার ঘরে বিয়ে দেবো রে। না, আজ আমি স্যারও নয় আর ড্যাডিও নয়, ঠাকুরও নয় আর পাথরও নয়, রাজাও নয় আর প্রজাও নয়, আমি শুধু আমি ব্রিগেডিয়ার সব্যসাচী রায়। তোদের একান্ত আপন, একান্ত আপন, একান্ত আপন। শুনে যান স্যার, স্যার আমাদের বিয়েতে সম্মতি দিয়ে চলে গেলে। এবার বলি তোমার পুরনো ফাইলে লেখাটা শুরু করে দাও, আমি তাহলে চলি। টাটা। ড্যাডি যখন সাইন দিয়েছে তখন সেই ফাইল দেখা শুরু হয়ে গেছে, কিন্তু না বুঝে ড্যাডিকে আমার আঘাত দেওয়াটা ঠিক হয়নি। ছেলেকে হারানোর পর যে বাবা তার বৌমাকে বিয়ে দেওয়ার কথা দেয়, সে শুধু বাবা নয়, সে দেবতা। ওই বাবা কিন্তু তোমাকে তোমার পেয়ারের পাত্র সেনের সঙ্গে পুনরায় বিয়ে দিতে পারবেন না। কেন? আর ওই বেশি মশগুল হয়ে প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সেটা আমি নিজের চোখে দেখেছি। এরপর তুমি সেখানে বউ হয়ে গেলে, ওই বিষ তো তোমাকেও মেরে ফেলবে। ধন্যতা না করে বলো মহাবীর, কি করেছো? তাহলে বলি শোনো, জানো ওম ঘরে একটা যুবতী মেয়েকে রেখেছে গো, ওর সঙ্গে প্রতিদিন রাসলীলা করে।
তুমি তোমার নিজের অভিসন্ধি পূরণ করার জন্য ওমি নামে মিথ্যে কথা বলছো। বিশ্বাস করো, তোমার প্রতি আমার একটু দুর্বলতা আছে, এটা ঠিক, যে কথা বললাম এটা কিন্তু 2 নম্বরই নয়। ঠিক আছে, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি নিজেকে দেখে এসো, তখন বুঝতে পারবে কোনটা ভুল আর কোনটা ঠিক। ঠিক আছে, আমি এক্ষুনি ওর ঘরে যাচ্ছি। যাও। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আজ থেকে ওর সঙ্গে আমি সব সম্পর্ক শেষ করে দেব। ভালো। আর তা যদি না হয় ওরে, তোমাকে খুন করে এই ওলি গলায় ফাঁসি দড়ি নেবে, ফাঁসি। আসবে না আর কোনোদিন তুমি এখানে ফিরে আসবে না, কারণ আমি 20 শতাব্দীর বিষ, আর ওই বিষতে যখন তোমাকে একবার সন্দেহের পথে নামিয়ে দিয়েছি তখন তোমাকে ভোগ করবো আমি। ওম তোমাকে বিয়ে করতে পারবে, তোমাকে বিয়ে করবো আমি। না না না, আর লেট করলে চলবে না। এই মুহূর্তে নার্সিং হোমে পৌঁছতে না পারলে ডাক্তারবাবু রাগ করবেন। বন্ধু বন্দনা চোখের অপারেশন হবে না, কিন্তু মা কোথায় গেল? মা, কি হয়েছে? তুই এত চিৎকার করছিস কেন? ও মা, ওদিকে দেরি হয়ে গেল আর তোমরা এখনো রেডি হওনি। আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। বন্দনাও স্নান টান শেষ করে রেডি হয়ে বসে আছে। আরে বাবা, তাহলে তোমরা গাড়ি করে চলে গেলে না কেন? সেই কথাই তো আমি বন্দনাকে বলছিলাম, কিন্তু বন্দনার একটাই কথা, তোর সঙ্গে দেখা না করে সে কোথাও যাবে না। কেন কেন কেন? আমি কি ঈশ্বর নাকি আপনজন? হ্যাঁ বন্ধু, তুমি তো আমার কাছে আপনার হতে আপনজন ঈশ্বর। ও, সেই জন্য রেডি হয়ে আমার অপেক্ষায় বসে আছো। দেখেছো মাসে বন্ধু কিরকম কথা বলছে? শুনছি মা, শুনছি। তাহলে তুমিই বলো, কত টাকা খরচ করে ও আমার চোখ অপারেশনের ব্যবস্থা করেছে। এমন শুভ দিনে আমি ওর আশীর্বাদ না নিয়ে চলে যেতে পারি? আরে বাবা, তার জন্য এত টেনশন করছো কেন বন্ধু? টেনশন করছো কেন? জানো বন্ধু, চোখ অপারেশন হলে তুমি এই দুনিয়াটাকে আবার নতুন করে দেখতে পাবে। এই দুনিয়াটাকে আমি আগে নতুন করে দেখতে চাই না বন্ধু। দৃষ্টি ফিরে পাওয়ার পর আমি প্রথমে তোমাকেই দেখতে চাই বন্ধু। বলো বন্ধু, ওই সময় তুমি আমার পাশে থাকবে? কি হলো বন্ধু, তুমি আমাকে কথা দাও? কি হলো, তুমি আমাকে কথা দাও? কথা দিলাম বন্ধু। এই কি করছো? ঈশ্বর, তুমি যে আমার কাছে ঈশ্বর বন্ধু, তাই তো তোমাকে ঈশ্বর, আমার ছেলে সত্যি ঈশ্বর। না, তোমরা যেটা ভাবছো সেটা আমি নই, তাই তুমি আমাকে কোনোদিন প্রণাম করবে না। বলো না, ও কথা তুমি বলো না বন্ধু। মানুষ ডাক্তারের কাছে গেলে ঈশ্বরকে ডাকে, তাকে প্রণাম করে, কিন্তু আমার কাছে তুমিই তো ঈশ্বর বন্ধু। তাই তুমি আমাকে আশীর্বাদ করো বন্ধু, আমাকে তুমি আশীর্বাদ করো। হ্যাঁ খোকা, তুই ওকে আশীর্বাদ কর। আশীর্বাদ করো, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমার আশীর্বাদে আমার মঙ্গলই হবে বন্ধু। তা তুমি আমার কাছে আসবে কিন্তু? নিশ্চয়ই আসবো। মা, গাড়ি চলে এসেছে। আর দেরি না করে এখন আমার সঙ্গে চল নার্সিং হোমে। তাই চলো মাসি, তাই চলো। যাও বন্ধু, যাও। নার্সিং হোমে গেলে তুমি এই দুনিয়াটাকে আবার নতুন করে দেখতে পাবে। কিন্তু তারপর কি আশ্চর্য ভাগ্য আমার! ও কখনো আমাকে দেবতা সাজিয়ে পুজো করে, আবার
কখনো দানব বলে অভিশাপ দেয়, কখনো কখনো সব কিছু হারানোর জন্য আমাকে লম্পট চরিত্রহীনের আখ্যা দেয়, আবার আবার কখনো সব কিছু ফিরে পাওয়ার আশা আমাকে মহান ঈশ্বর বলে ডাকে। কিন্তু 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 আমি এই লুকোচুরির মধ্যে দাঁড়িয়ে আছি কেন? একজন প্রখ্যাত চরিত্রহীন অভিনেতা। কি বলি, তুমি এখানে এসেছো? অভিনেতার অভিনয় দেখার জন্যই এলাম। অভিনয়? ইয়েস হচ্ছে, খুব সুন্দর অভিনয় করছো, তাই হাততালি দিয়ে তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি। তবে তোমাকে তোমার এই অভিনয় পুরস্কার আমি দেব, না হলে যে তোমার অভিনয়ের অমর্যাদা হবে। এই বলি, বলো না কি পুরস্কার দেবে তুমি? পুরস্কার দেব আমার এই হাতে জল। শোনো, আমার নাম ধরে ডাকার কোনো অধিকার নেই। দাদা সেদিন ঠিকই বলেছে, রক্তের একটা গুণ আছে। একটা ড্রাইভারের ছেলে কোনোদিন আভিজাতশীল হয় না। মুখ সামনে কথা বলো অলিভ। সামনে তো ছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি সকল যতই উপরে উঠুক না কেন, তার দৃষ্টি থাকে ভাগাড়ে পচা মরার। হাই অলিভ, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও এতদিন বুঝতে পারিনি। পায়ের নিচে পাপোশকে মাথায় তুলে মাথায় শুধু ধুলো লাগলো, আমিও তোমাকে মাথায় তুলে আজ ময়লা হয়ে গেছি। ময়লা। ভুল অলিভ, ভুল। এই ধারণা তোমার সম্পূর্ণ ভুল। সেই ভুলটা কিন্তু ভুল ভেবে আমি পুনরায় ভালোবেসেছিলাম, কিন্তু সেই ভালোবাসার জন্য আজ আমার নিজেকে ঘেন্না লাগছে। তুমি চুপ করো। আমি তোমার কথা যে সহ্য করতে পারছি না। আমারও সবকিছু অসহ্য লাগছে। বলতে পারো কি দরকার ছিল আমার এই সরল মনে বিষ দেওয়া? উনি তো তার দুঃখের জীবনে একাই পথে চলছিল। কেন তুমি তাকে পুনরায় আশা দিয়ে তাকে আবার কাঙাল করে দিলে? কেন তার এইভাবে তুমি সবকিছু ভেঙে চুরমার করে দিলে? বলো কেন? তুমি আমাকে অবিশ্বাস করছো? বিশ্বাস করার মতো কোনো কাজ কি তুমি করতে পেরেছো? একটা অন্য স্ত্রীকে নিজের স্ত্রী ভেবে বাড়িতে রেখে নিজের আবার সাফাই দাও। জানি তুমি একথাই বলবে, কারণ তুমি যে ঈশ্বর। থাক অংশে থাক, আর ঈশ্বরের মতো অভিনয় করার দরকার নেই। আজ এখানেই সব নাটক শেষ, আর অভিনয় খতম। তোমাকে আমার সবকিছু শুনতে হবে, জানতে হবে। জানার কোনো ইচ্ছা বা প্রয়োজন আজ আমার কোনোটাই নাই। আজ থেকে আমি যেন তোমার মুখ না দেখি। জীবনের যোগ জীবনের যোগ হয়ে গেছে ভেঙে গেছে ভালোবাসা, ভেঙে গেছে ভালোবাসা, সুখী সবাইকে সবাইকে আপন হলো কাটছে আপন হলো কাটছে আপন হলো কাটছে আপন হলো কাটছে। এই পুরস্কার সব আমারই প্রাপ্য ছিল। তা নাহলে আমি বুঝতাম কি করে এই আমার এই আমার প্রেমিকা, এই আমার কর্তব্যের পুরস্কার। যে পুরস্কারে আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে গেল এক গ্লাস ঘৃণার দুধ আর জুতোর মালি। কিন্তু এখন আমি কি করি, কোথায় যাই? এই অভিশপ্ত জীবন যন্ত্রণা যার আমি সহ্য করতে পারছি না, কি করব? তোমাকে আত্মহত্যা করতে হবে, কারণ তোমার বাঁচার রাস্তাটা এখানেই শেষ। এই বিকাশ তুমি ঠিক সময় এসেছো। বিকাশ ঠিক সময় না এলে তোমার হিসেবটা পরিশোধ করবে। আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আমার কথাটা একটু শোনো। আমিও ঠিক একইভাবে সেদিন তোমার পায়ে ধরেছিলাম, কিন্তু তুমি কি আমার কোনো কথা শুনেছিলে? আমি স্বীকার করছি সেদিন আমার ভুল ছিল, কিন্তু
কিন্তু আজ তোমার স্ত্রী বন্দনা বন্দনাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য সেদিন তুমি আমার খুনের দায়ে জেলে পাঠিয়েছিলে। আমি গেছিলাম, আজ আমি তোমাকে শেষ করে তাই দেব। করো, তাই করো বিকাশ। আমাকে 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 তুমি শেষ করে দাও, আমি প্রতিবাদ করব না। কিন্তু কিন্তু আজ তোমাকে আমার একটা কথা শুনতে হবে বিকাশ। জানো বিকাশ, আজ নার্সিং হোমে বন্দনা চোখের অপারেশন হচ্ছে। এই মুহূর্তে গিয়ে তুমি তোমার স্ত্রীকে না, আমার স্ত্রী নয়, ও তোমার রক্ষিতা। কারণ যে নারী পর পুরুষের ঘর রাত কাটায় তার মতো একটা গণিকা আমার স্ত্রী হতে পারে না। এমন দেবীর মতো স্ত্রীর সম্পর্কে এমন নোংরা কথা বলতে তোমার লজ্জা করবে না? যে তোমার অপেক্ষায় এখনো বসে আছে, হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করছে শুধুমাত্র তোমার জন্য, তাকে গণিকা বলতে তোমার জীবটা আড়ষ্ট হয়ে গেল না? না, আমি হাজার বার বলবো, ও তোমার রক্ষিতা, রক্ষিতা, রক্ষিতা। এই কথা সত্যতা জানে ঈশ্বর, আর জানে ওই বন্দনা সুস্থ হয়ে ফিরে এলে ওর মুখ থেকে তুমি সব কিছু জানতে পারবে। বিকাশ, এই মুহূর্তে আমাকে নার্সিং হোমে যেতে দাও। নার্সিং হোমে পৌঁছানোটা আমার খুব জরুরি। তাই আমি চললাম ওই নার্সিং হোমে। আমি তোমাকে যেতে দেবো না, আগে তুমি মরবে তারপরে। তাই আজ আমি তোমাকে শেষ করে দেব। পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছি বলে ভুলে যেও না, আমার শরীরে শক্তি কমে গেছে। আমি ইচ্ছে করে তোমাকে এখানেই শেষ করে দিতে পারতাম, কিন্তু বন্দনার জন্য তোমাকে আজ আমি ছেড়ে দিয়ে গেলাম। কারণ তুমি মরে গেলে আসল সত্যটা যে চাপা পড়ে যাবে, তাই সত্যের জন্য তোমাকে ছেড়ে আমি চললাম ওই নার্সিং হোমে। ওম সেন। নার্সিং হোম, হসপিটাল, ডাক্তারখানা, যেখানেই যাই না কেন আমার মনের রোগ কোনোদিন সারবে না। তাই তো চ্যাটার্জি বাবু ঘুম থেকে না ওঠা পর্যন্ত আমি এখানে বসে আজ সব ফাইনাল করে যাব। বাবু, বাবু সাহেব। কে কে আমাকে ডাকছে? কে কে আমাকে একে সুকান্ত, তুমি এত সকাল সকাল এখানে এসেছো কেন? চাবিটা দেব বলে এসেছি, এটা আপনি রাখুন আর চিরদিনের জন্য আমাকে মুক্তি দিন। চাবি? মুক্তি? এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আর আপনার গাড়ি চালাবো না বাবু। ও অভিমান করে এই কথাগুলো তুমি আমাকে বলছো? না না, অভিমান কার উপর করব? চাকর কি কখনো মনিবের উপর অভিমান করতে পারে? সুকান্ত অভিমান করছে নিজের উপর, এই ড্রাইভারের চাকরির উপর। সুকান্ত, এই ড্রাইভারের চাকরির জন্য আমি প্রকৃত বাবা হতে পারলাম না, শুধু যন্ত্রণায় ছটফট করে মরলাম। ওই একই যন্ত্রণায় আমিও তো ছটফট করে মরছি সুকান্ত। সেটা আপনার ব্যাপার বাবু। এই নিন আপনার গাড়ির চাবি। আপনি আপনার রাজপ্রাসাদে বসে আপনার অহংকার, আপনার ইজ্জত আপনি বজায় রাখুন। সুকান্ত, আমার নরম মনে কোমল স্নেহের প্রয়োজন বাবু। তাই আমি আসছি বাবু, তাই আমি আসছি। না সুকান্ত, না, তুমি চলে যেও না। সুকান্ত, তুমি আমার কথাটা শোনো। সুকান্ত, সুকান্ত চলে গেল, কিন্তু যাওয়ার সময় ও কি বলে গেল? নরম মন, কোমল স্নেহ, আমি আমার এই মনে জিদ বজায় রেখে অহংকারের রাত প্রাসাদে বসে থাকবো। কিন্তু না 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 না, যে বোনকে আমি এত ভালোবাসলাম সে যখন আজ আমার কাছ থেকে পর হয়ে গেল, তখন তুমি সুখের সময় সবাই থাকে, কিন্তু দুঃখের সময় কেউ থাকে না, কেউ না। আমি থাকবো আঙ্কেল। একই মহাবীর,
তুমি আবার এখানে এসেছো কেন? একটু বিষ ঢালার জন্য। বিষ? আঙ্কেল, আপনার বোনটা বিধবা হলো, কিন্তু সে পুনরায় শাখা পড়বে, সিঁদুর পড়বে, বেনারসি পড়বে, তবে পাত্রটা কিন্তু আমি নই, সেই ওম শেখ। রাগ করছেন কেন আঙ্কেল, রাগ করছেন কেন? আপনার বোনের শ্বশুরের সম্পর্ক নয়, এই বিয়েটা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আপনার নিশ্চয় নিমন্ত্রণ রয়েছে। ইম্পসিবল, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এ হতে পারে না। কিন্তু বিয়েটা হচ্ছে। কিন্তু তুমি, হ্যাঁ তুমি এত কথা জানলে কি করে? আমি বিংশ শতাব্দীর বেশ এক ফোঁটায় অল ফেনে মহাবীর। কারোর কোনো খবর না রাখলেও আপনার খবরটা আমাকে রাখতে হয়, কারণ আমার চোখ দুলে পাখিটা উঠছে, চলে যাচ্ছে, আমার দেহ মন জোরে পড়ে ছাই হয়ে যাচ্ছে, তাই বর্ষির কাঁটায় গেঁথে আমি আপনাকে নাচাবো। মহাবীর, তুই একটা নিরীহ কুত্তা। কুকুর পাগল হলে যেভাবে মরে, তোর অবস্থাও ঠিক সেভাবেই হবে। তাহলে তোর বোনকে কামলাবো, তোকে কামলাবো। মহাবীর বল। মহাবীর বল। সারা পাল বংশের ছাট মার। সম্পত্তির জন্য নিজের মামাকে কামড়ে দিয়ে শেষ করে দিয়েছিলাম, কিন্তু তোর জন্য আমি সম্পত্তি পাইনি। তুই আজ খালি খালি এসেছি, আজ তো শেষ করে দেবো। ওর নাম জানাচ্ছি, আজ তো শেষ দিন, আজ তো যাবে। আমি বেঁচে থাকতে থাকতে আমার বাবুকে তুই মারতে পারবি না শয়তান। ছাড় 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 ছাড়। जाचे, लेकिन एक बात याद रखना, ये महावीर जब तक जिंदा रहेगा तब तक आपको शांति नहीं मिलेगा, क्योंकि हमें विंश शताब्दी बेश एक फुटार और फिनिश। শয়তানটা কি সিরিয়াস? ওর নামে কেস দিয়ে ওকে আমি জেলে ঢোকাবো? সেই জন্য এই মোবাইলটা রাখুন বাবু। এই মোবাইলে ওই শয়তানটার সব কথা রেকর্ডিং করা আছে। এটা আপনি পুলিশের কাছে দিয়ে ওকে আপনি অ্যারেস্ট করুন, আর পারেন তো বিকাশ বাবুকে আপনি মুক্তি দিন। বিকাশ বাবুকে আপনি মুক্তি দিন। হ্যাঁ সুকান্ত, আমি তাই করব। এই মোবাইল দিয়ে আমি বিকাশকে নির্দোষ প্রমাণ করব। কিন্তু মহাবীর যা বলে গেল সেটা কি ঠিক? না না না, আমাকে এই মুহূর্তে একবার ওখানে যেতে হবে। মহাবীরের কথা যদি সত্যি হয়, তাহলে মিস্টার সব্যসাচী রায় বুঝবে এই ব্যারিস্টার অরিন্দম চ্যাটার্জি কত বড় সিরিয়াস। তোমার চেয়ে আমি বড় সিরিয়াস অরিন্দম। আমার কাছে যে বাধা দেবে তাকে আমি ছেড়ে কথা বলবো না। তাই বলে আপনি ওমের সঙ্গে অলির বিয়ে দেবেন? হ্যাঁ দেব, কারণ ওরা দুজন দুজনকে ভালোবাসে। তবু আপনার ভাবা উচিত ওম হচ্ছে একটা ড্রাইভারের ছেলে। শহর কি হয়েছে তাতে? ওই ড্রাইভারের ছেলের সঙ্গে বিয়ে না দিয়ে তুই পরিণতি। তাই আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আমি কিন্তু আপনার এই সিদ্ধান্ত মানব না। তাছাড়া কোন অধিকারে আপনি আমার বোন অলির বিয়ে দিতে চাইছেন? আমার অধিকারে। বাবা? ইয়েস, আমি বাবা। তাই আমার মেয়েকে কোথায় কোন ছেলের সঙ্গে বিয়ে দেব তার কৈফিয়ত আমি তোমাকে দেব না, কারণ অনেক আগে অলিমা ভুলে গেছে তুমি যে তার দাদা। তবু আমি আপনাকে বলছি, ওদের বিয়েটা যদি আপনি দেন, তাহলে ওদের দুজনের জীবনটাই তো ভয়ঙ্কর হয়ে উঠবে। ভয়ঙ্কর। তার যে আরো ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে স্যার। ভয়ঙ্কর কাণ্ড? হ্যাঁ স্যার, ওই শয়তান মহাবীর পালের কথা অলি ম্যাডাম ওমের ঘরে ছুটে গিয়েছিল। সেখানে গিয়ে দেখে আমার অন্ধবৌদি বন্দনা ওমকে প্রণাম করেছিল। আর সেই দৃশ্য দেখে ম্যাডাম ওমকে চরিত্রহীন ভাবে জুতো মেরে বিয়েটাকে নষ্ট করে বাড়ি ফিরে আসছিলেন। কি বলছো তুমি বিল্টু? কিন্তু রাস্তায় দুজন গুন্ডা অলি ম্যাডামকে কিডন্যাপ করে নিয়ে গেছে স্যার। হাজার চেষ্টা করে আমি তাকে উদ্ধার করতে পারিনি। আপনারা অলি ম্যাডামকে বাঁচান স্যার, বাঁচান। আর পারেন তো আমাকে ক্ষমা করবেন স্যার, ক্ষমা করবেন। না না না,
ওই ওমকে আমি কিছুতেই ক্ষমা করব না। কিন্তু এতে ওমের হাত কোথায়? আছে আছে মিস্টার রায়, আছে। ওম হচ্ছে একটা চরিত্রহীন, তাই অলিকে না পেয়ে গুন্ডা দিয়ে ও আপনার ছেলে শশাঙ্ককে খুন করেছে। আর অলি যখন ওকে চরিত্রহীন বলে অপমান করেছে, সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ওই ওম অলিকে তুলে নিয়ে গেছে। না না, ওমের মতো ভালো ছেলে কাজ করতে পারে না। পারে পারে মিস্টার রায়, পারে। সম্পত্তির লোভে ওম সবকিছুই করতে পারে। তাই ছেলের খুনিকে আপনি ছেড়ে দিলেও আমার বোনের জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য ইটের জবাব আমি পাটকাল দিয়েই দেব। অরিন্দম কি বলে গেল? আমার ছেলে শশাঙ্ককে ওমি খুন করেছে? না না, এ কথা আমি ভাবতে পারছি না। পায়ের নিচের মাটি আমার রক্ত হয়ে যাচ্ছে, রক্ত লেগে গেছে আগুন, আর সেই আগুনে আজ ওম সেন পুরো মরবে। ওম সেন, আজ তোর শেষ দিন। নার্সিংহোমের এই ঐতিহ্য রূপে সেই তখন থেকে দাঁড়িয়ে আছে। হাজ বন্ধু বন্দনার চোখের পট্টি খোলা হবে। পট্টি খুললেই সে আমাকেই প্রথম দেখবে বলেছিল। যে মেয়েটা অন্ধবিশ্বাসে এতদিন আমাকে ঈশ্বর বলে জেনে এসেছে, আমাকে দেখার পর সে সহ্য করতে পারবে তো? ম্যাডাম, এবার আমি আপনার চোখের পট্টি খুলছি। পট্টি খোলা হয়ে গেছে। এবার আপনি আস্তে আস্তে চোখটা খুলবেন। চোখটা খুললেই দেখতে পাবেন আপনার বন্ধু আপনার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি তো বলেছিলেন চোখ খোলার প্রথমে আপনি আপনার বন্ধুকে দেখবেন। এটা আমার বন্ধুর মুখ নয়, এটা একটা রাক্ষসের মুখ। ওর দৃষ্টিতে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, ছাই। কিন্তু এর জন্যই তো আপনি চোখ ফিরে পেয়েছেন। চাই না আমার এই চোখ, আমি আবার অন্ধ হতে চাই। হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, আমি আবার অন্ধ হতে চাই। এইরকম একটা মহাপাপের দয়ায় আমি আমার দৃষ্টি চাই না, আমি দৃষ্টি ফিরে পেতে চাই না, চাই না, চাই না। ও বাবু, আই এম রিয়েলি সরি, আমি এখন আসছি। বন্দনা, ওই মুখে আপনি আর আমার নাম ধরে ডাকবেন না। যে মাথায় আমি স্বামীর দেওয়া সিঁদুর পরেছিলাম, সেই মাথা যে আমি দেবতা ভেবে আপনার পায়ে ঠেকিয়েছিলাম। আর আমিও যেটা মানুষের কর্তব্য হিসেবে ভেবেছিলাম, আমি তো সেটাই করেছিলাম। কিন্তু এখন আমি যেটা করব সেটা তুমি কল্পনাও করতে পারবে না। কি করবে বন্ধু? আমার এই পায়ে তুমি আমাকে জুতো মারলে। তাহলে তুমি কি ভেবেছিলে আমি অতীতের সব কথা ভুলে গিয়ে তোমাকে আমি ঈশ্বর বলে পুজো করব? তুমি আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছো বলে আমি কি তোমাকে স্বামী বলে জড়িয়ে ধরব? চুপ করো। কেন রে শয়তান, এই জন্যই কি আমার স্বামীর অবর্তমানে আমাকে বন্ধু সাজিয়ে ঘরে নিয়ে রেখেছিলি? হ্যাঁ, স্ত্রীর মতো কাছে নেওয়ার জন্য। তাই কি তুই সেদিন আমাকে শাখা সিঁদুর এনে দিয়েছিলি? এই জন্যই কি তুই আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছিস? ভুল বন্ধু, তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল। তুমি একেবারে ঠিক কথা বলেছো। ভুল তো আমি অনেক আগেই করেছি, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করব তোকে মেরে। আমাকে মেরে তুমি যদি শান্তি পাও, আমি মার খেতে প্রস্তুত। তুমি আমাকে মারো, আমাকে মারো, আমাকে মারো। মারবো না 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 না, তোর মতো জানোয়ারের গায়ে হাত দিই আমি আমার শাখা সিঁদুরের অমর্যাদা করতে পারবো? বন্দনা, ওই মুখে আপনি আর আমার নাম ধরে ডাকবেন না, দেখাবেন না আপনার ওই পাপ মুখ। বন্ধু,
স্বামীর পরশতি পেল না যে মুখের খাবার খেলে স্বামীর পরশতি পেল না যে মুখের খাবার খেলে জীবনের আপন হলো কাঁদছিস আপন হলো কাঁদছিস আপন হলো কাঁদছিস আপন হলো কাঁদছিস যাদের জন্য এত করলাম তারাই আমাকে ঘৃণা অসম্মান অবজ্ঞা করে দূরে সরিয়ে দিল। ঈশ্বর ঈশ্বর, তোমার চোখে যদি ওরা মানুষ হয় তাহলে আমি কে? ওদের যদি দৃষ্টি আছে তাহলে এই পৃথিবীতে অন্তকে ওরাই যদি পূর্ণমান হয় তাহলে এই পৃথিবীতে পাপী কে? কে কে? ঈশ্বর তুই রে রাস্কাল, তুই। আমি বল, আমার বোমা অলি কোথায়? অলি? হ্যাঁ, তাকে তুই গুন্ডা দিয়ে তুলে এনে তার ইজ্জত নষ্ট করতে চেয়েছে। আপনি বিশ্বাস করেন ওই অলিকে আমি তুলে আনি? বিশ্বাস? একটা সাপকে বিশ্বাস করলেও তোকে বিশ্বাস করা যায় না। আপনি আমার গুরুজন, আমি আপনার পা ছুঁয়ে বলবো। চুপ! আমাকে গুরুজন বলতে তোর লজ্জা করছে না? আমার একটাই মাত্র ছেলে শশাঙ্ক, যাকে আমি অনাথ আশ্রম থেকে এনে মানুষ করেছিলাম। আজ অলিকে পাওয়ার জন্য তাকেও তুই খুন করলি। আপনি বিশ্বাস করেন ওই শশাঙ্ককে আমি খুন করি? হ্যাঁ করেছিস, তারপর অলিকেও তুলে নিয়ে এসে অলিকে আনিনি। অলি আমার বাড়ি এসেছিল, আমাকে জুতো মেরে আমার মুখে দ্রুত ছিটিয়ে বাড়ি ফেরার পথে ওই মহাবীরের গুন্ডা থেকে কিডন্যাপ করেছে। আমি এইমাত্র খবর পেয়ে যাচ্ছি মহাবীরের কবল থেকে অলিকে বাঁচাতে। না, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। এই লাঠি দিয়ে আজ আমি তোকে উচিত শিক্ষা দেবো। আমি করবো না স্যার। কি হয়েছে তো? তুই কথা বলছিস না কেন? কথা বল বাবা, তুই কথা বল। খোকা খোকা। কি দীপান্বিতা তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি এখানে কেন সব্যসাচী? এতদিন তুমি কোথায় ছিলে দীপান্বিতা? এখানকার এক হসপিটালে আমি ডিউটি করি। তা তোমার সংসার? সংসার? সংসারের চাবিটা তো আমি তোমাকে দিতে চেয়েছিলাম দীপান্বিতা, কিন্তু দীপান্বিতা আমাদের সেই ভালোবাসার স্বপ্ন কুড়িটা কোথায়? সে এখন অনেক বড় হয়ে গেছে গো। তোমার মতো সাহসী স্মার্ট হয়েছে। দেখবে দেখবে তাকে। এই দেখো, এই কি এখানেই তো ছিল, কোথায় গেল? ওম 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 ওম? কিন্তু সবাই যে বলছে ওম নাকি সুকান্তের ছেলে। কুমারী অবস্থায় মা হওয়ার জন্য এই সমাজ কি আমাকে মেনে নিত, নাকি ওকে নিয়ে আমি বাঁচতে পারতাম? তাই কথাটা সবাই জানার আগে আমি ঘর ছাড়লাম। মরতে গিয়ে আমি মরতে পারলাম না। কেন জানো? কেন? তোমার আমার ভালোবাসার স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য। তাই তো আমি কোনো উপায় না পেয়ে ওকে আমি সুকান্তের হাতে তুলে দিয়েছিলাম। তা না হলে ও। উফ ভগবান, ভুল হয়ে গেছে। সব যুদ্ধে জয়ী হওয়া সত্ত্বেও এই সব্যসাচীর জীবন যুদ্ধে ভুল হয়ে গেছে। চলো
চলো দীপান্বিতা চলো, আমরা দুজনে মিলে ওমকে ফিরিয়ে নিয়ে আসি। ওম এবার মরবে। মরবি বন্দনা। সেদিন আমি ওকে জুতো পেটা করে ছেড়ে দিলেও আজ কিন্তু নিজের হাতে খুন করব, খুন। বন্দনাকে আমি নিজের হাতে গলা টিপে মারবো। কিন্তু কিন্তু কোথায় এখন বিকাশ? কোথায় বন্দনা? কোথায় বিকাশ? কোথায় বন্দনা? কোথায় এখন বিকাশ? কোথায় বন্দনা? কোথায় বিকাশ? বিকাশ, বিকাশ তুমি আমাকে দেখে এমনি করে দূরে সরে গেলে কেন? দেখো দেখো বিকাশ, দেখো আমি আমি ভালো হয়ে গেছি, আমি সবকিছু দেখতে পাচ্ছি। বিকাশ না, তুমি আমাকে স্পর্শ করবে না। কিন্তু কেন? কি করেছি আমি? কারণ তুমি ওই ওম সেনের ঘরে রাতের পর রাত কাটিয়েছো। কিন্তু সেটা তো আমার অন্ধ অবস্থায়, আমি তো জানতাম না যে ওই ওম সেনই আমার বন্ধুরূপী শত্রু। তবু সেই শত্রুর দেওয়া শাখা সিঁদুর তুমি পড়েছো, তার সঙ্গে রাসলীলা করেছো, আর আমি সেটা নিজের চোখে দেখেছি। বলো না বিকাশ, এ কথা তুমি বলো না, তাহলে যে তুমি মহা পাপে শেষ হয়ে যাবে। আমার তো সব শেষ হয়ে গেছে বন্দনা, তবু তোমার মতো পাপাত্মা সতী সাবিত্রীকে আজ আমি নিজের হাতে শেষ করে দেবো। হ্যাঁ শেষ করে দাও, তবু আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি বিশ্বাস করো বিকাশ, ওই ওম সেন আমার দৃষ্টি ফিরিয়ে দেওয়ার পর আমি তাকে জুতো পেটা করে বাড়িতে ফিরে এসেছি। তোমার বন্দনা তোমারই ছিল, তোমারই আছে, আর তোমারই থাকবে বিকাশ। না, আমার সেই বন্দনা মারা গেছে। তুমি তুমি হলো ওই ওমের রক্ষিতা। যাও এখান থেকে, বেরিয়ে যাও, যাও বলছি, এখান থেকে বেরিয়ে যাও। এখান থেকে বৌদি কোথাও যাবে না। বিট্টু, ববি। হ্যাঁ দাদা, দেবীর মতো দিদিকে ভুল বুঝে আপনি ভুল করছেন। ভুল? হ্যাঁ দাদা ভুল। যে ভুল সেদিন রামচন্দ্র করেছিলেন, কইকে আর মন্থনার কথা শুনে সীতার মতো সতীকে বনবাসে পাঠিয়ে। সেদিনের রামচন্দ্র কথাটা শুনেছিলেন বিট্টু, কিন্তু আজই রামচন্দ্র ওর ব্যভিচার নিজের চোখে দেখেছে। আপনার দেখাটা হয়তো ঠিক দাদা, কিন্তু মনটা যা বুঝেছে তার সম্পূর্ণ ভুল। বৌমা, তোমার এই বৌমা ঠিক কথাই বলেছে দাদা। তোমার এই ভাই সীতা মাকে কোনোদিন দেখেনি, কিন্তু দু চোখ ভরে দেখেছে তার এই দুঃখিনী বৌদিকে, যে তোমার মতো স্বামীকে ফিরে পাওয়ার জন্য মহাবীরের সুখের টাকা নেয়নি। শাশুড়ির লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে না পেরে পরের ঘরে গিয়ে পরের সাহায্যের দৃষ্টি ফিরে পেও তাকে জুতো মেরে পুনরায় ফিরে এসেছে তোমার ঘরে। হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা হাসি মুখে মেনে নিয়ে আজ আপনার জন্য তপস্যা করছি। আর ওম সেন, ও তো মানুষ নয়, দেবতা। কিন্তু তোর এই কথাটা আমি বিশ্বাস করি না। তুমি শুধু নও দাদা, এ জগতে সবাই তাকে অবিশ্বাস করেছে, ভুল বুঝেছে, পর করে দিয়েছে। অথচ বাবু সকলকে আপন ছাড়া কাউকে পর ভাবেনি, উপকার ছাড়া কারো অপকার করেনি। তবু চোখ ফিরিয়ে দেওয়ার পরে দিদি তাকে জুতো মেরেছে। বেশ করেছি, এবার ওই শয়তানটাকে আমি নিজের হাতে খুন করব, খুন। তোমরা কেউ আর তার নাকাল পাবে না, তাই পারো তো ওই দেবতার পায়ে ধরে ক্ষমা চাও। আর সব নষ্টের গোড়া আমার বাবা আর ওই মহাবীর পাল, তাই তোমরা সবাই মিলে তাদের শাস্তি দাও। ওই শয়তানটা আমার সবকিছু শেষ করে দেওয়ার পর আবার কি করেছে? ও ওমকে ব্ল্যাকমেল করে বলিকে গুন্ডা দিয়ে কোনো এক অজানা জায়গায় নিয়ে গেছে। চেষ্টা করে চ্যাটার্জি বাবু এখনো তার সন্ধান পায়নি। কিন্তু আমি জানি ওর সমস্ত ঠিকানা। বিট্টু, ববি, তোমরা বন্দনাকে নিয়ে আমার ঘরে মানুষ ঈশ্বরকে নিয়ে এসো, আর আমি ততক্ষণে বিংশ শতাব্দীর 20 মহাবীর পালকে শেষ করে ওমের বাঁচার মন্ত্র ওই অলিকে ফিরিয়ে নিয়ে আসি। মহাবীর পাল, বিকাশ আসছে, আজ তোর শেষ দিন। শেষ করে দেবো। মহাবীর এনমাইতি প্ল্যান করে আমার বোন ওলকে তুলে নিয়ে এসেছে। খুনিকের উত্তেজনায় আমি ওমকে ভুল বুঝেছিলাম, কিন্তু না না না, ওই মহাবীর এনমাইতিকে আমি যদি হাতের মুঠোয় পাই তাহলে এমন শিক্ষা দেব ও ফাঁসির দড়িতে ঝুলবে। ফিরে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সাজাই গেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সাজাই বেজেছে। মহাবীর পাল, খারাপ তোমার হাত। শালা, ভেবেছিলাম তুমি আমাকে তোমার ঘরে ডাকবে, আমি ময়ের পুত্র ধুতি পরে তোমার ঘরের ছাত্র তোরাই গিয়ে বসবো।
কিন্তু সেটা যখন হলো না তখন কন্যাকে আমি ধরে এনেছি। বাঁচতে যদি চাস তাহলে আমার বোন অলিকে নিয়ে আয়, তা না হলে পুলিশ কিন্তু তোকে ছাড়বে না। বিয়ের আগে পুলিশ আমার কিছু করতে পারবে না। ইরা মাইতে রে, আরে ভাদুরি ওর সঙ্গে নিয়ে তাড়াতাড়ি নিয়ে চালা কন্যাকে। এসেছি বলবো, সেই কন্যাকুমারীকে আমি পাকড়াও করে নিয়ে এসেছি। এবার তুমি তাকে ফুঁকে দাও। দেবই অলি, এখন ওখানে তোমার যাওয়া হবে না। আগে আমি তোমাকে বিয়ে করবো, তারপর তুমি তোমার দাদার কাছে যাবে। ভয় নেই, ভয় নেই অলি, ভয় নেই। আগে আগে আমার জুতোর সঙ্গে ওর বিয়ে হবে, তারপর ও তোর কথা ভাববে। অলিকে আমার দরকার নেই, পেপারে সইটা করে দেবো, অলিকে ছেড়ে দেবো। মাইদে দাদাকে পেপারটা দে। এই পেপারে আমি কিছুতেই সই করব না। প্রাণ থাকতেও এই পেপারে আমি সই করব না। পেপারটা ফেলে তাই তো দিল, তাই তো দিল। আচ্ছা কি করি বল, কি করি বল। তুই বিয়ের মন্ত্রটা ফুঁকে দে, আমি বিয়েটা সেরে। তোর মতো জানোয়ারকে আমি বিয়ে করতে পারবো না। বিয়ের আগে ফুল সতে করবে। অশুভ কথা কার মন্ত্র বল। मंगलम भगवान विष्णु मंगलम गणपतय मंगलम पुंडरीकाक्ष सर्व पाप हराहरे यदि दाग हृदयं मम तादस्तु हृदयं तव यदि दाग हृदयं मम तादस्तु हृदयं तव यदि दाग हृदयं मम तादस्तु हृदयं तव। একে বিকাশ আরে শয়তানের বাচ্চা, ভুল বুঝি আমাকে জেলে পাঠিয়ে ঈশ্বরের মতো মানুষের উপর অত্যাচার করেছি। তারপর আজ যখন ওই অলিকে ধরে নিয়ে এসেছি, তখন তোর রক্তে আমি আমার হাত দুটো রাঙিয়ে নেব। মহাবীর পাল। বিকাশ ভাই আমার, ভাই দাদা জেঠু আমার বিকাশ জেঠু। মহাবীর পাল খারাপ আমার হাল। তবে রে শয়তান, এতো কি করলে বিকাশ বাবু? আমার মেয়ে জামাইয়ের দাদা হয়ে শেষে শ্বশুরকে ফুঁকে দিলে। মাইতির শেষ, এবার মহাবীরের পালা। ওকে আমি বাঁচতে দেব না। কিন্তু ওম কোথায় বিকাশ, ওম কোথায়? ওর কাছে ক্ষমা না চাইলে আমাদের যে পাপের প্রায়শ্চিত্ত হবে না। বলো বিকাশ, তো বলো, বিনা অপরাধে শাস্তি দিয়ে যে ভুল আমি করেছি ওর পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে নেব। ক্ষমা চাওয়ার আগে ও বোধহয় নিরুদ্দেশ হয়ে গেছে। চলো আমরা সবাই মিলে ওই ওমকে খুঁজি। ওম তুমি কোথায়? ওম ওম তুমি কোথায়? অসতমা সদ্গময় তমসুমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। ওম ওম ওম, একই বেশ সেজেছিস তুই। তুই বিশ্বাস কর বাবা, তুই আমার গর্ভের সন্তান আর আমি তোর সত্যি সত্যি মা। আজ আমি সকলের কাছে স্বীকার করছি, আমি তোর জন্মদাতা বাবা। আমাদের ছেড়ে তুই কোথায় যাচ্ছিস বাবা? যেখানে কারুর সাথে কারুর কোনো সম্পর্ক নেই, যেখানে কেউ কারুর আপন নয়, যেখানে কেউ কারুর বাবা মা নয়, আমি সেই অমৃত লোকে যাচ্ছি। যেখানে স্নেহ মায়া মমতা বলে কিছুই নেই। তাছাড়া ঘটনা শোনার আগে যে দণ্ড দেয় সে যে বাবা হওয়ার অযোগ্য। ওম ওম, আমি তোর পালিত বাবারি। তোর সন্ন্যাস নেবার কথা শুনে আমি এখানে ছুটে এসেছি। তুই বিশ্বাস কর বাবা, আমি তোকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, তাই তুই আমার ঘরে ফিরে চল বাবা। দুঃখিত, আমি তোমার স্বার্থের অন্ধ গলিতে আর ফিরে যেতে পারবো না। ওম, কারণ তোমার মনুষ্যত্ব বিবেক শুধুমাত্র তোমার মনিবের জন্য, অন্য কারোর জন্য নয়। তাই তোমার কাছে আমি আর ফিরে যেতে পারবো না। না, এইভাবে অভিমান করে তুমি চলে যেতে পারো না। সন্দেহের নীল সাগরে মার খেয়ে আত্মহত্যা করার পরে পুনরায় দাঁত দিয়ে আপন করার জন্য
আমি তোমার কাছে ফিরে যেতে পারবো না। না, আমি আমার ভুলের জন্য কৃতকর্মের জন্য তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। তোমার মতো স্বার্থপর মেয়েরা স্বার্থের জন্য ভালোবাসতে পারো, আবার কখনো কারোকে ছুরি বসিয়েও দিতে পারো। তাই পায়ে ধরে ক্ষমা চাইলে আমি তোমার কাছে ফিরে যেতে পারবো না। দুঃখ করো না, সুখে থেকে শান্তিতে থেকো। ওম, আমি স্বীকার করছি সব দোষ আমার। সেদিন তোমার ভালোবাসাকে যদি আমি মেনে নিতাম তাহলে আজ তোমার এই অবস্থা হতো না। তাই পারো যদি তুমি আমাকে ক্ষমা করে দাও। ওম, উপায় নেই, আমি আর কারোর অর্থ মান স্বার্থ বিবেচনাকে বলি হতে পারবো না। অন্যায় না করে সইতে পারবো না অত্যাচার। তাই কারোর উপর যেমন আমার কোনো অভিমান নেই, ক্ষমা করার রাস্তা বন্ধ। ওম, ব্যাস। ওম, আজ আমি সত্যিই অন্ধ। তুমি আমার দৃষ্টি ফিরিয়ে দেওয়ার পর আমি তোমাকে কত বাজে কথা বলেছি, অপমান করেছি। তার জন্য আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। ও না, তুমি কেন ক্ষমা চাইবে? তুমি তো আমার গুরু। এত কিছু করার পরেও তুমি তো আমাকে আঘাত দিয়ে এই পথে আসতে সাহায্য করেছো। তাই তোমাকে আমি মা বলে তোমার কাছে ক্ষমা চাইছি। হে মা, তোমার সেবায় যদি কোনো ত্রুটি থাকে, সন্তান রূপে তুমি আমাকে ক্ষমা করে দিও মা। নাও, তুমি আমাদের সবাইকে এইভাবে দণ্ড দিও না। বিশ্বাস করো, এই গুরুদণ্ড আমরা সহ্য করতে পারবো না। দীর্ঘ 25 বছর ধরে আমি আমার বাবা মা, পালিত বাবা, প্রেমিকা, অর্থ আভিজাত্য পুরস্কার আর ভুলটাকে দেখলাম। এ দুনিয়ায় স্নেহ, মায়া, মমতা শুধুই ছলনা। প্রেম শুধু প্রহসন, কর্তব্য অসার। আর এই সংসার যে মূল্যহীন। তাই ঈশ্বরের উপাসনায় আমি এই পার্থিব জগৎ ছেড়ে চললাম। সদ্গময় তমসুমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতলিঙ্গময়। নাম আমার সবসে ছাই ফেলে তুমি মুক্তি লাভ করতে পারবে না। মহাবীর পাল, মহাবীর পাল, সারা পাল বংশের ৬০ মাল। সারা সম্পত্তির জন্য নিজের মামাকে কামড়ে কিনে শেষ করে দিয়েছিলাম, কিন্তু তোর জন্য আমি সম্পত্তি পাইনি। সম্পত্তির জন্য আমি অনেকে চেয়েছিলাম, তাই তো অনেক বিয়ের পর ওর স্বামীকে আমি খুন করেছিলাম। তোর জন্য আমি অনেকেও বিয়ে করতে পারিনি। এই অন্ধ বন্ধনকে আমি চেয়েছিলাম। শালা তুই সে আসে আমার ছাই ফেলে দিয়েছিস। ছাড়বো না। ওম সেন, আজ তো শেষ দিন। বিকাশ, তার আগে তুই ফিরিস। আর মৃত্যু নয়, জন্ম নয়, মুক্তি চাই, মুক্তি। তোমাদের ওম আজ সর্বত্যাগী ঈশ্বর হয়ে গেছে। তাই তো সেই ঈশ্বরের চোখে আজ জল। কেন? কারণ আজ যে আপন হলো পর। যে কালা চলে গেছে, যে কালা চলে গেছে বৃন্দাবনের পথে, সে কালা আসবে না, সে কালা আসবে না ধীরে ধীরে। তাই দাদা, তাই দাদা কাঁদি জীবন। আপন হলো কাঁদিছি, আপন হলো কাঁদিছি, আপন হলো কাঁদিছি।
এসেছিস